বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। সন্তানহারা বাবা মায়ের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহামারী আকার ধারণ করেছে হাম, বলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে, ব্যাপকতা কমতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। রাতভর লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক, বাড়ছে ভোগান্তি। পরিস্থিতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুললেন জামায়াতে আমির। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। হজ ব্যবস্থাপনায় মুসল্লিদের স্বস্তি। দুপুর পর্যন্ত 7টি ফ্লাইট ছেড়ে গেছে ঝামেলামুক্ত সুশৃঙ্খল পরিবেশে। মুসলিম উম্মার জন্য আমাদের তো দোয়া করা আমাদের কর্তব্য। আমরা তো সর্বসময়ের জন্য আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করছি। যারা মুসলিম তাদের এটা আকাঙ্ক্ষাই থাকে, এটা করতে হবে। ঋণের কিস্তি ছাড় নিয়ে IMF এখনো সিদ্ধান্ত জানায়নি। ওয়াশিংটনে বললেন অর্থমন্ত্রী, আগামী 2 সপ্তাহের মধ্যে হতে পারে অগ্রগতি। সোমবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা আলোচনা। পরমাণু ইস্যুতে বিরোধ তুঙ্গে, ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মশির অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশে হাম আর তার উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, আর এই রোগে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তে থাকে উদ্বিগ্ন অভিভাবকরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় শিশুটির। শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে 14 জন ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 12 জন। প্রথমে জেলাটিতে শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বিভিন্ন জেলার সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হাম পরিস্থিতি কিছুটা কমেছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বিমা। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন
সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ক্যাডারে চাকরিতে যোগদান করেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে আসলে মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির মতো পর্যায়ে পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে হামের প্রকোপ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। বিশেষজ্ঞদের মতে হামের ব্যাপকতা কমাতে অন্তত 1 মাস থেকে 1.5 মাস সময় লাগতে পারে। তবে সারা দেশে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরও সময়। আর এই অবস্থায় অবিলম্বে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছেন তারা। 1 মাসে 200-র বেশি শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত 20,000-এরও বেশি মানুষ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। দেহে র্যাশ প্রকাশের 4 দিন আগেই সংক্রমণ ছড়াতে শুরু করে, তাই জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান সংগঠনটির। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পরামর্শও দেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাজেটের অন্তত 15 এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করা জরুরি। হামের সংক্রমণ ক্ষমতা, যেটা আমরা রোগতাত্ত্বিক ভাষায় R0 বলি, R0, খুবই বেশি, কিন্তু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির জন্য স্ট্যান্ডিং অর্ডার নেই। আমাদেরকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মন্ত্রীর সিদ্ধান্ত, বিভিন্ন দপ্তরের বৈঠকে অপেক্ষা করতে হয়। আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করে এই বিষয়ে একটা জরুরি ব্যবস্থা নেওয়া যায়। এই মুহূর্তে আমরা আসলে সহকর্মীদের সাথে যুক্ত হয়ে যাব এবং তাদের মাধ্যমে আসলে জানবো যে কি অবস্থা এই মুহূর্তে পরিস্থিতি, বিশেষ করে বরিশাল এবং কুমিল্লা থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হয়েছেন। প্রথমে চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসার। টিকাদান সহ হামের সার্বিক অবস্থা সম্পর্কে কি সবশেষ তথ্য দেখতে পাচ্ছেন আপনি? অনেক সারা দেশের যে 18টি জেলায় যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল তার অংশ হিসেবে বরিশালের বিভাগের 3টি জেলার 4টি উপজেলায় টিকাদান কার্যক্রম চলছে। এছাড়া সিটি কর্পোরেশনগুলোতে যে কার্যক্রম শুরু হয়েছে মাসব্যাপী, সেই কার্যক্রমের অংশ হিসাবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং 30টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলছে বলে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন। পাশাপাশি প্রতিদিনই কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ বরিশাল বিভাগের 6 জেলায় 92 জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বরিশালের 6 জেলায় যে জেলা হাসপাতাল এবং 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 42 জন শিশু ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে এই হাসপাতালের 4টি কক্ষে 149 জন হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং একেবারেই প্রতিটি রুমেই কিন্তু কানায় কানায় রোগী পরিপূর্ণ, সাথে তাদের অভিভাবকরা রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আসলে যেহেতু স্থান সংকুলন রয়েছে, এর জন্য আসলে প্রতিটি বেডে তারা 3 জন শিশুকে চিকিৎসা দিচ্ছেন এবং যারা বেডে জায়গা না পাচ্ছেন তারা কিন্তু ফ্লোরেই তাদেরকে জায়গা করে নিতে হচ্ছে, কারণ চিকিৎসা নিতে হবে। যারা গুরুতর অসুস্থ তারাই কিন্তু এখানে আসছেন এবং বেশিরভাগ শিশুরই আমরা দেখেছি আসলে শ্বাসকষ্ট হচ্ছে, সাথে পাতলা পায়খানা, জ্বর আছে, শরীরে লাল রেশ
দেখা দিচ্ছে এবং সবকিছু মিলিয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যখনই জ্বর আসবে তখনই আসলে পার্শ্ববর্তী বা কাছের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং রেশ ওঠার সাথে সাথেই জানি হাসপাতালে ভর্তি করা হয়। এবং স্বাস্থ্য বিভাগ বলছে তাদের যে টিকা কার্যক্রম রয়েছে সেটি চলমান থাকবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী খুব শিগগিরই সারা দেশব্যাপী যে টিকা কার্যক্রম শুরু হবে সেই আওতায় 1 বছর থেকে 5 বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে এই সেবার আওতায় আনা হবে। অর্থাৎ স্বাস্থ্য বিভাগ আশা করছেন আসলে পুরো বিভাগ জুড়ে যখন টিকা কার্যক্রম শুরু হবে তখন আসলে এই প্রাদুর্ভাব কিছুটা কমে আসবে অনেক। তেমনটা আসলে প্রাদুর্ভাব কিছুটা কমে আসার কথা বলছিলেন। এবার আমরা একটু কুমিল্লার দিকে তাকাতে চাই, সেখানে আছেন খোকন চৌধুরী। খোকন, কাউসারের সঙ্গে আসলে কুমিল্লার পার্থক্য কেমনটা দেখতে পাচ্ছেন? হাসপাতালের পরিস্থিতির পার্থক্য, বিশেষ করে হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন কতজন, সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত জানতে চাই। অনেক তার আগে বলে রাখি আসলে কুমিল্লায় যে বিশেষ করে হামের যে প্রাদুর্ভাব সেটির যে অন্যতম কারণ হিসেবে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু চিহ্নিত করেছেন আসলে গেল 2 বছরের যে টিকা না দেওয়ার যে একটা উদাসীনতা ছিল সেটি একটি অন্যতম কারণ। এছাড়া আরেকটি কারণ শনাক্ত করেছেন শিশুদের কিন্তু আসলে পুষ্টিহীনতার, বেশিরভাগ শিশুই এমনই মিলছেন যে পুষ্টিহীনতার অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তো সব মিলে কুমিল্লায় কিন্তু এখন পর্যন্ত 707 জন হাম সন্দেহে ভর্তি হয়েছিলেন, এর মধ্যে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন 379 জন এবং 288 জন চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। তবে যদি গেল কয়েকদিনের ভর্তির হিসেব বলি সেই হিসেবে কিন্তু গেল 24 ঘন্টায় ভর্তি 15 জনে নেমে এসেছে। অর্থাৎ হামের যে আশঙ্কা যে ভর্তির সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে বলাই চলে। গেল 1 সপ্তাহ ধরে প্রতিদিনই কিন্তু কম ভর্তি হচ্ছেন। তো এই মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে 4 জন শিশু মৃত্যুবরণ করেছেন। তো সব মিলিয়ে হামের যে শনাক্তকরণ সেটি কিন্তু কুমিল্লায় 28 জন শনাক্ত হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটি, এই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু ঢাকা থেকে করাতে হয়, ফলে এখানে কিন্তু রুগীদের একটি চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া বর্তমানে রুগীর চাপ বেশি হয়, অতিরিক্ত চাপ নিয়ে কিন্তু আসলে চিকিৎসা দিচ্ছেন যারা চিকিৎসকরা, এবং এখানে কিন্তু আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশন অভাবও কিন্তু রয়েছে অনেক। হামের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যেমনটা শুনছিলাম আপনার থেকে খোকন, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে বরিশাল এবং খুলনা থেকে পর্যায়ক্রমে যুক্ত ছিলেন, হামের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট আর ভোগান্তি। ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাত থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত, আর এতে করে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাইড শেয়ার করেন যারা, দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা যতটুকু তেল পাচ্ছে, জ্বালানি পাচ্ছে, তা দিয়ে খুব অল্প দিনের চাহিদা মেটাতে পারছে। এদিকে পাম্পের অপেক্ষমান যে সমস্ত গাড়িগুলো সেগুলো সড়কে তৈরি করছে দীর্ঘ যানজট। সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ক্রুদ্ধ গ্রাহকরা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব 10 লিটারের জন্য। এখন 10 লিটারও আসতে পারে, 8 লিটার 9 লিটারও আসতে পারে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। ইনকামের টাইমটা আপনার এই দেখা যাচ্ছে যে তেল ভরতে যেয়ে চলে যাচ্ছে, টাইমটা সেভাবে মেনটেন করা যাচ্ছে না। জ্বালানি সংকট হলে সবাই মিলে তার নিরসনের চেষ্টা করা হবে, কিন্তু আসল পরিস্থিতি ধামাচাপা দেওয়া হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদগেট এলাকায় তেলের পাম্প পরিদর্শনে যান তিনি। বলেন, জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরা হবে। পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণে এই সংকট তৈরি হচ্ছে। ডাক্তার শফিকুর বলেন, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জাতিকে সত্য তথ্য দিতে হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা তেল পান না তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন জামায়াতে আমির। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। গাজীপুরে মাওনায় ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছেও এই বলে দাবি করেন তিনি। প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না।
আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি, এই সংকটটা এই সরকারের তৈরি না। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবরাখবর জানার জন্য আমাদের সঙ্গে সহকর্মীদেরকে যোগ করে নিতে চাই। শুরুতেই আসাদ গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোমাইয়া ঐশী। ঐশী, সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা যতটুকু জানতে পেরেছি পাম্প কর্তৃপক্ষ দিতে পারছে না, তার পেছনে কারণ কি? আর ভোগান্তি নিরসনে কোনো বিকল্প উপায় তারা ভেবেছেন কি? ভোগান্তি নিরসনের আপাতত কোনো বিকল্প উপায় নেই অনেক, কারণ ঘন্টার পর ঘন্টা যারা অপেক্ষা করছেন তারা কিন্তু রাত থেকে ভোর থেকে লাইন দিয়েছেন এবং তারপর দুপুর পর্যন্ত এসে অনেকেই অনেক পাম্পে নজেলের কাছাকাছি এসে পৌঁছে জানতে পারছেন যে সেই পাম্পে তেল মজুদ যতটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে। বিকেলে বা সন্ধ্যায় আবার আসবে, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হচ্ছে। এই ভোগান্তির কোনো শর্টকাট নেই যতক্ষণ না পর্যন্ত পাম্পগুলো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে, কারণ বিভিন্ন পাম্পে তো সকাল থেকে ঘুরলাম, বেশ কয়েকদিন ধরেই আসলে এই সংকটটি চলছে এবং পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা আসলে তাদের পাম্পের দৈনিক যে চাহিদা সেই চাহিদার চেয়ে 1/3 তারা তেল পাচ্ছেন, অর্থাৎ যেই পরিমাণ চাহিদা তার 1/3 তারা তেল পাচ্ছেন। অন্যদিকে প্যানিক বাইংয়ের কারণে যেই গ্রাহকদের পক্ষ থেকে যে চাহিদা সেই চাহিদাও প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। ফলে এই যে বিশাল সংখ্যক মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপ পূরণ করা সম্ভব যতক্ষণ পর্যন্ত তেল সরবরাহ আবারও স্বাভাবিক হবে, তার আগ পর্যন্ত আসলে এই ভোগান্তি নিরসনের খুব বেশি অন্য কোনো বিকল্প উপায় নেই বলে আসলে মনে করা হচ্ছে আপাতত। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন এবং কি পরিস্থিতি আসলে? অপেক্ষা করছি সকাল 6টা থেকে, এবং আজকে দোকানেও যেতে পারি নাই, আজকে অফিসও করতে পারি নাই, দোকান বন্ধ। জি, ফুয়েল পাস দিয়ে নিচ্ছি। ফুয়েল পাস দিয়ে নেওয়া আর স্বাভাবিকভাবে যে তেল নেয়, এটার মধ্যে সুবিধা কোনটি হচ্ছে? সেটা হলো ফুয়েল পাস 1000 টাকা দেয় আর নর্মালি 500 টাকা নেওয়া যায়। অনেক যেমনটা শুনছিলেন আসলে যে আমরা অনেকের সঙ্গে কথা বললাম, ফুয়েল পাস চালু হওয়ার পর থেকে যারা ফুয়েল পাসের মাধ্যমে তেল নিচ্ছেন, জ্বালানি নিচ্ছেন, তারা বলছেন যে ফুয়েল পাসের মাধ্যমে নিলে আসলে 1000 থেকে 1200 টাকা পাম্পে ভেদে তেল পাওয়া যাচ্ছে, আর ফুয়েল পাস ব্যতীত যারা নিচ্ছেন তারা আসলে প্রায় 500 থেকে 800 টাকার মধ্যে তেল পাচ্ছেন। তবে এই যারা রাইড শেয়ার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই তেলের পরিমাণ যথেষ্ট নয়, কারণ সারাদিন রাইড শেয়ার করে এই জ্বালানি খুব দ্রুত শেষ হয়ে যায়, তারপর দিন আবারও তাদেরকে লাইনেই দাঁড়াতে হয় এবং এই কারণে আসলে কর্মঘণ্টা তো নষ্ট হচ্ছেই। কয়েকজনের সঙ্গে সেভাবে কথাও বলছিলাম যারা রাইড শেয়ার করেন, তারা বলছিলেন যে তারা সারাদিন আসলে একদিন রাইড শেয়ার করেন এবং পরদিনের রাইড শেয়ারের যে সময়টা সেটা ব্যয় হয়ে যায় এই তেল নিতে গিয়ে। অন্যান্য যারা গাড়ি চালক তাদের ক্ষেত্রেও একই। ফলে এই ভোগান্তি আসলে নিরসন হবে যতক্ষণ পর্যন্ত তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে এবং একটি সুনির্দিষ্ট নীতি যদি রাখা যায় সেক্ষেত্রেও এইটির ভোগান্তি কিছুটা কমতে পারে অনেক। ঐশী, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকাতে চাই। জ্বালানি তেলের যে পরিস্থিতির কথা জানছিলাম সেটি তো ভয়াবহই বটে। আমাদের সঙ্গে এই মুহূর্তে মনোহর হোসেন জুয়েল যুক্ত হয়ে আছেন। জুয়েল, আপনার মাধ্যমে জানতে চাই আসলে পিটিআই বিশ্ব রোডের পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের তেলের পাম্প আছে চাঁপাইনবাবগঞ্জে, তো সেই পাম্পগুলো থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে কিনা তেল, গ্রাহকরা তাদের চাহিদা মেটাতে পারছে কিনা? আমি চাঁপাইনবাবগঞ্জের একটি পেট্রোল পাম্পে আছি, এমদাদ হক অ্যান্ড সন্স। এইটাতে আমি দীর্ঘ 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। সেখানে মানে মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন, একের পর এক লাইন, এই তীব্র রোদের মধ্যে আমি যদি একটু দেখাই, এই তীব্র রোদের মধ্যেই কিন্তু গ্রাহকরা তারা কিন্তু এই মোটরসাইকেলের লাইনে দাঁড়িয়ে আছেন এবং পর্যাপ্ত তেল পাচ্ছেন না। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে ডিজেলের চাহিদা তাদের প্রতিদিন 9000 লিটার, সেখানে 3000 লিটার দেওয়া হচ্ছে। পেট্রোলের ক্ষেত্রে একই অবস্থা। আমরা যদি একটু এই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সাথে একটু কথা বলি, আসলে আপনাদের এখানে তেলের সমস্যাটা কেন? আমাদের এখানে তেলের সমস্যাটা হলো যে আপনার আসলে চাহিদা আমাদের অনেক দ্বিগুণ হয়ে গেছে। সেখানে আমাদের যে পরিমাণ তেল দিচ্ছে আমরা সেটা এখানে সরবরাহ করতে পারছি। প্রতিদিন আমাদের
আমরা যতটুকু পাচ্ছি স্টকে তখন থেকে তখন বললাম আমরা তেল দিয়ে খাচ্ছি। কিন্তু আপনারা তেল কি প্রতিদিনই পাচ্ছেন? আমরা সেটা প্রতিদিন পাচ্ছি না। অর্ডার করার পরে হয়তো সেখানে কিছু বাধা থাকছে, সিরিয়ালের যানজট থাকছে। আমরা সিরিয়ালে তেল পাচ্ছি, তখন ওই হয়তো আগে চাহিদা ছিল আমাদের 5,000 লিটার, সেখানে এখন সেটা হয়েছে 7 থেকে 8,000 লিটার, কিন্তু আমরা সেই হিসাবে সে পরিমাণ তেল পাচ্ছি না। যে বিষয়টা উনি বলতে চাচ্ছিলেন যে আসলে তাদের যে প্রতিদিনের যে চাহিদা, সে চাহিদার তুলনায় তেল 3 ভাগের 1 ভাগ পাচ্ছে, এবং পাশাপাশি প্রতিদিনই তাদের তেলের যে গাড়ি থেকে ডিপো থেকে পাওয়ার কথা ছিল যে পরিমাণ তেল, প্রতিদিন তাদের গাড়িতে তেল সরবরাহ করা হচ্ছে না। অর্থাৎ 2 দিন বা 3 দিন পর হয়তো তাদের 1 গাড়ি বা 2 গাড়ি এইভাবে তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে আসলে কিন্তু যে তেলের যে সরবরাহ বা তেলের যে মানুষের চাহিদা, সেটা কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে গোটা বাংলাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও একই অবস্থা। অনেক দ্রুত মেইনটেনেন্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এসপিএম বয়ার কার্যক্রম চালু করা হবে, আর এর মাধ্যমে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে মহেশখালীতে তেল নিয়ে সারা দেশে সরবরাহ করা হবে, জানিয়েছে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে মহেশখালীতে এসপিএম প্রকল্প পরিদর্শনে যান তিনি। প্রকল্পের দায় কার সেই বিষয়ে মন্তব্য না করে সবাইকে বাস্তবসম্মত সমাধান খোঁজার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, সংকট সমাধানই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। এসপিএম প্রকল্পটি 2 বছর ধরে অচল থাকায় রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে। এই সময় জ্বালানি পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই এসপিএম বয়ার কার্যক্রম আমরা পাইপলাইনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে তেল খালাস করে এখানে নিয়ে আসা মহেশখালী থেকে, এবং এখান থেকে পাইপলাইনের মাধ্যমে ইআরএল এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া, এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে আমরা শুরু করতে চাই। এবারের হজ ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। তাদের মতে যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত, ফলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে হজ যাত্রা করতে পারছেন তারা। শুক্রবার দিবাগত রাতে 419 জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটে মোট যাত্রী সংখ্যা 5,661 জন। এর মধ্যে 8টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এবার হজযাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফাইন্যান্স। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে। যদিও এটা আমার প্রথম, এর আগে আমি যাইনি, কিন্তু যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আল্লাহর ঘর এবং মদিনা শরীফ দেখার জন্য আল্লাহ যেন সেটা কবুল করেন। এবার সার্বিক ব্যবস্থা আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এবার যে সার্বিক ব্যবস্থা হয়েছে এটা খুব ভালো হয়েছে। এটাতে আগামীতে মনে হয় এর থেকে আরও ভালো হবে এই আশা করি। সৌদি আরবে আমাদের যে জেদ্দা কাউন্সিলর তার টিম নিয়ে কিন্তু তাদেরকে রিসিভ করেছেন। ইতিমধ্যেই হজ যাত্রীগণ মক্কার বাড়িতেও প্রবেশ করেছে। মোট 10টি সৌদি কোম্পানির অধীনে কিন্তু আসলে তাদের সার্ভিস প্রদান করা হচ্ছে। এই 10টি কোম্পানির মধ্যে আসলে একটি কোম্পানি এবছরে প্রথমবারের মতো ঢাকাতে নুসুক কার্ড বিতরণ করেছেন। আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, নতুন করে ফ্লাইটকে মক্কার উদ্দেশ্যে ছেড়ে গেল কিনা সে বিষয়টি জানতে চাই, এবং যাত্রীরা ব্যবস্থাপনা নিয়ে কি সন্তুষ্ট? অনেক প্রথম দিনের মতন আজকের এই হজ যাত্রায় 14টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা, এবং এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদও একটি ফ্লাইট ছেড়ে গেছে। অর্থাৎ বলা যায় যে সকাল থেকে এখন পর্যন্ত মোট 8টি ফ্লাইট কিন্তু ছেড়ে গেছে মক্কার উদ্দেশ্যে। এবং এখন পর্যন্ত যেই যাত্রীরাই এই আশকোনা হজ ক্যাম্পে এসেছেন এবং তারা সকাল থেকেই যেটি আমাদের জানাচ্ছিলেন যে আগের বছরগুলোর তুলনায় এখন বেশ নির্বিঘ্নে তারা সব কার্যক্রম শেষ করতে পারছেন। এবং এইখানে যেই হজ সেবকরা রয়েছেন একেবারে প্রবেশ মুখ থেকে শুরু করে যতগুলো কার্যক্রম এরই মধ্যে ইমিগ্রেশনের আগ পর্যন্ত হয়ে থাকে সবগুলো কার্যক্রমই তারা বেশ স্বাচ্ছন্দ্যে করতে পারছেন, এমন কথাই কিন্তু আমাদের জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বুথ ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ডরমেটরিতে যারা রয়েছেন তারা গতকাল যারা থেকেছেন তাদের কয়েকজন কিন্তু অভিযোগ করেছিলেন যে প্রচণ্ড মশার উপদ্রব এই এলাকায়, যার কারণে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মশক নিধনের যে কার্যক্রম সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো হয়েছে। অর্থাৎ হাজি যারা মক্কায় হজ করতে যাবেন আসলে তাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন
প্রয়োজন সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে 3টি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের পক্ষ থেকেও কিন্তু আলাদা আলাদা 3টি বুথ করা হয়েছে, যার ফলে বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না ইমিগ্রেশনের জন্য। এবং প্রতিটি হজ যাত্রীর সাথেই যারা মোয়াল্লেম রয়েছে তারা কিন্তু প্রথমেই এই আশকোনা হজ ক্যাম্পে এসে একটি প্রাথমিক ব্রিফিং দিয়ে দিচ্ছেন, যেন হাজিদের বুঝতে সুবিধা হয় তারা কোথায় থেকে কোথায় যাবেন। এবং সার্বিক এই কার্যক্রম কিন্তু তদারকি করা হচ্ছে এই হজ অফিস থেকে। হজ অফিসের পরিচালক যেটি বলছেন যে এবারই প্রথমবারের মতো যেই কার্ডটি রয়েছে নুসুক কার্ড, সেই কার্ডটি অনেকে বাংলাদেশ থেকেই নিয়ে যাচ্ছেন। আবার যারা বাংলাদেশ থেকে নিতে পারছেন না তাদের জন্য কিন্তু সৌদি আরবের এয়ারপোর্টে নেমেই এই বাধ্যতামূলক নুসুক কার্ড, যেটি সৌদি সরকার থেকে ইস্যু করা হয়েছে, সেটি বিতরণ করা হচ্ছে। এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন সবাই গলায় সেই নুসুক কার্ডটি ঝুলিয়ে চলাফেরা করেন এবং সেটি যেন সাথে রাখেন। এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য যেরকম ব্যবস্থা আসলে করা দরকার সব রকম ব্যবস্থায় কিন্তু ইতিমধ্যে আজকোনা এই হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। এবং যারা যাত্রী রয়েছেন, যারা হজ করতে যাবেন, তারাও কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন আমাদের কাছে। অনেক রেদন, আপনাকে ধন্যবাদ। আমরা আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলাম সকলময় রেদনের মাধ্যমে। দর্শক, 419 হজ যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:30টায় সৌদি আরব পৌঁছায় বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। আর হজ যাত্রীদের অভ্যর্থনা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এ শাখাওয়াত হোসেন, হজ কনসেলর কামরুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার রকিবুল হাসান, স্টেশন ম্যানেজার আব্দুল সত্তার উপস্থিত ছিলেন। আরও ছিলেন বাংলাদেশ দূতাবাসের কনসুলেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তারা। এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 2455 জন। ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। অন্যদিকে কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। জরাজীর্ণ প্রাথমিক স্কুলগুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সকালে রাজধানীর ডেমরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এইসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই সময় তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। আজ দুবেলায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হচ্ছে। কোচিংটা এত অতপ্রুতভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে যে এক রাতে এটা বন্ধ করা সম্ভব না। আমরা বেশ কিছু আপনার ইনোভেশন বা বেশ কিছু পলিসিস আইডেন্টিফাই করছি, যেগুলোর মাধ্যমে হয়তো আমরা পাইলটিংয়ে যাব। আমরা দেখব কিভাবে আমরা কোচিংগুলো একটা নিয়ন্ত্রণে আনতে পারি। ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি IMF। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এমনটাই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, কিছু বিষয়ে আরও আলোচনা দরকার হবে। IMF-এর সাথে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ মিলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে চলছে আলোচনা। সংস্থাটির এবারে বসন্তকালীন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সফররত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইডলাইনে নীতি নির্ধারণী দ্বিপাক্ষিক বৈঠক। আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে। আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিন টাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। রাজস্ব ব্যবস্থাপনা, ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কার বিষয়ে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে IMF। অর্থমন্ত্রী আশাবাদী, সংস্কার চালিয়ে যেতে সরকারের পাশে থাকবে সংস্থাটি। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে যে আলোচনা হচ্ছে ভেরি পজিটিভ, এবং অন্য যে ইস্যুগুলো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইনড করা হচ্ছে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বিএনপির দেওয়া নির্বাচনী ইস্তেহারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
মোটামুটি বিএনপির নির্বাচনী যে ইশতেহার এটার সাথে অ্যালাইন হয়েছে, এটার মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করবো, এখানে যে সমস্যাগুলো সমাধান করবো, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। সমাপনী সংবাদ সম্মেলনে IMF এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতাও চাওয়া হয়েছে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব পরিচালনা কমিটির নির্বাচন। সকাল 10:40 ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে। মোট ভোটার 673 জন। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে 35 পদের জন্য লড়াই করছেন 88 প্রার্থী। এবার প্রথমবারের মতো সভাপতি, সহসভাপতি এবং পরিচালক পদে সরাসরি ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনকে ঘিরে আবাসন খাতে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আর ভোটারদের মতে এবারে নির্বাচন রিহাবের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে দারুণ ভূমিকা রাখবে। আশা করছেন কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আবাসন খাত আরও গতিশীল হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উঠেছে 3টি প্যানেলকে কেন্দ্র করে: আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে এজেন্টদের দূরে রাখার অভিযোগও উঠেছে। অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা যাতে আগামীতে করতে পারি, সেই জন্য আমাদের প্রত্যাশা যে আমাদের রিহ্যাবের মেম্বাররা আমাদেরকে আবারও জয়যুক্ত করবে। সিচুয়েশনটা এখন খুবই ভালো এবং পরিবেশে যেটা ভোট হচ্ছে, আশা করি এইভাবেই চলবে ভোট ইনশাল্লাহ, এবং সচ্ছলভাবে একটা সুন্দর ইলেকশন আমরা পাবো রিহ্যাব থেকে। টোটাল ভোট কেন্দ্র সিসি ক্যামেরা আওতায় থাকতে হবে। কোনো অকারণজনক সমস্যার জন্য আমরা তথ্য পাই, ডেটা পাই, কিন্তু আমরা গতকালকে সন্ধ্যায় যখন এখানে আসলাম এসে দেখলাম সিসি ক্যামেরা নাই। সাথে সাথে ইলেকশন কমিশন অবহিত করেছি যে আপনি সিসি ক্যামেরার ব্যবস্থা করেন। ইমাম মাহাদির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে কুষ্টিয়া থেকে নিরুদ্দেশ হয়েছে বাবা মেয়ে সহ 3 জন, যাদের মধ্যে 2 জন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী। প্রায় 2 মাসেও হদিশ মেলেনি তাদের। আর ভুক্তভোগী পরিবারের অভিযোগ চুয়াডাঙ্গার এক কবিরাজের বিরুদ্ধে। তবে কবিরাজের দাবি চিকিৎসা ছাড়া নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জিডি হলেও পুলিশ কুলকিনারা করতে পারেনি এখন পর্যন্ত কিছুই। কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবুর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ফেব্রুয়ারির 8 তারিখে নিখোঁজ হয়েছে ওয়াহাব মণ্ডল, তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী। আমার পেছনে যে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, ঠিক এই ক্ষেতটিতেই কাজ করছিল ওয়াহাব মণ্ডল। এর মাঝে তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী তারা আসার পরে ওয়াহাব মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় তারা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন। মামা মেয়ে দুটো পরে এদিক থেকে বাড়া চলে আসে, আইসে এদিকে যারা থাকে, আর ওই মামা আবার দেখছি ব্যাগ নিয়ে খুবই জরুরি বলছে মামি মামি। তা আমি হচ্ছে কি মামা, তো বলছে যে এই ব্যাগটা থুয়ে গেলাম, মামা আসলে পারে এলো ব্যাগটা দিয়ে আসতে বললেন। 2 জনে উঠে সেরে প্রেম দিয়ে এক সুদা উঠে চলে আসলো। তারপর আইসে যে কোন গেল কোনো দিক তাকাচ্ছে না, সুদা হাঁটা ধরেছে। নিখোঁজ ওয়াহাব মোল্লার স্ত্রী জানান, নিখোঁজের আগের দিনই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম মাহদিকে স্বপ্নে দেখার কথা বলেছিল মেয়ে নুসরাত জিহান। একদিন পরে বান্ধবী ও সহপাঠী একই গ্রামের রুকাইয়া তৃষাকে নিয়ে বাবার সঙ্গে দেখা করে 3 জন একসঙ্গে নিরুদ্দেশ হয়ে যান। স্বপ্নে আমি নামাজের পার্টিতে বসে আমি স্বপ্নে দেখলাম ইমাম মাহদি আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বললাম এগুলো সব শয়তানের খেলা, এগুলো বানোয়াট, এগুলো সত্যি না। এদিকে এই ঘটনার কোনো কুল কিনারা পাচ্ছে না বান্ধবীর সাথে নিখোঁজ হওয়া রুকাইয়ার পরিবারও। 8 ফেব্রুয়ারি থেকে ওদের লোকেশন যেটা আছে গ্রাম, এর বাইরে মোবাইলে ট্র্যাকিং এখন পর্যন্ত কোনো জায়গায় কোথাও আমরা পাইনি। তবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার, এখান থেকে যদি কোনো মেসেজ, কোনো কিছু কথা বলার কোনো রেকর্ড বের করা সম্ভব হয়, সেখান থেকে যদি কিছু বেরোয়, এটাই। ওয়াহাব মোল্লার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা সূত্রে চুয়াডাঙ্গার জীবননগরের এক কবিরাজের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক হয়। তবে নিখোঁজের পেছনে হাত থাকতে পারে ওই কবিরাজের অভিযোগ তাদের। আমার অসুস্থতার কারণে সবাই ওই কবিরাজের চিকিৎসার জন্য আমি প্রথমে ওখানে গিয়েছিলাম। তারপরে থেকে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমার স্বামী ওনার সাথে যোগাযোগ করতো গোপনে। আমি জানতাম না বিষয়টা, ওরা চলে যাওয়ার পরে জানতাম। বিষয়টি আরো ঘোলাটে হয়েছে যখন কবিরাজ আশ্বাস দেন 3 জনকে ফিরে আনার। বেলা 3টের দিকে রেল স্টেশনে কুষ্টায় থাকবেন, ওখান থেকে নেবেন। ওদের কোনতে খুব জুলুমবাজ চলেছে, খাতে মাতে দেয়নি। সারাদিন পর রুটি আর কলা খাতে দিয়েছে। অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেছে,
আচ্ছা আপনাদের বললাম ওরা কুমিল্লায় আছে। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কবিরাজ লস্কর মণ্ডল। বলছেন চিকিৎসার বাইরে আর কোনো সম্পর্ক নেই পরিবারটির সাথে। একটা ডাক্তারখানায় রুগী গেলে পরে ডাক্তার বলে ঠিক আছে বাঁচানো মালিক আল্লাহ, আমি চেষ্টা করব। তা আমি ওনাদেরকে বলেছিলাম যে ভাইজান আপনারা একটু অপেক্ষা করেন, চেষ্টা করে দেখতে পারি, সবাই তো চেষ্টার কথা বলে। নিখোঁজের পরদিন এই ব্যাপারে পৃথক 3টি সাধারণ ডায়েরি করা হয় কুষ্টিয়া মডেল থানায়। তবে কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। যেহেতু তারা কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না, তাদের লোকেশন জানাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কিন্তু অন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে, পাশাপাশি তারা যেসব মানুষের সাথে ওঠা বসা করতো তাদের মাধ্যমে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের ক্লু খুঁজে পাওয়া যায়নি। একসঙ্গে একই গ্রামের 3 জন মানুষ নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জেলার মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। একটু আন্তরিকভাবে যদি চেষ্টা করা যায় তাহলে এর রহস্যটা বের করা সম্ভব। আর এখন এমন একটা যুগে আমরা বাস করছি, এই যুগে এসে আপনার সেই ফকিরতন্ত্র বলেন বা স্বপ্নে দেখা বলেন বা বিভিন্ন যে সমস্ত প্রচলিত শব্দগুলো আছে সেগুলো সেকেলে হয়ে গেছে। বর্তমান যুগে তো এই ধরনের কথাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় নেপথ্যে পাচারের মতো কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ পরিবার ও বিশিষ্টজনদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। মানিকগঞ্জে শিশু আতিকার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে পিটুনিতে 2 ভাই নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকে। বৃহস্পতিবার সদর উপজেলার বনবাড়ির গ্রামে প্রতিবেশীর বাড়ির সামনে খেলার সময় হঠাৎই নিখোঁজ হয় আতিকা। পরে সন্দেহবশত এলাকার নাইম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে গ্রামের ভুট্টোক্ষেত থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরে নাইমকে না পেয়ে ফোন করে তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে নাইমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। গুরুতর আহত হন তার বড় ভাইও। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণ করার আলামত মিলেছে বলে জানিয়েছে পুলিশ। শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য খাতে উদ্ভাবন ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল আর কার্যকরীভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব ওরিয়েন্টেশন সেশন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী। তিনি চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী ইনোভেশন হাব গড়ে তোলার উপর জোর দেন তিনি। প্রধান বক্তা ছিলেন প্রফেসর খন্দকার মামুন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রূপান্তর ও ইনোভেশন হাবের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে ইন্টারঅ্যাক্টিভ আলোচনা আর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এতে মতামত দেন। ইনোভেশন হাব পরিচালনার জন্য একটি নির্বাহী কাঠামো গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে স্বাস্থ্য খাতে উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদী আয়োজকেরা। এবার আন্তর্জাতিক খবরাখবর। আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2য় দফার আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে CNN সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসলামাবাদেই হতে পারে এই বৈঠক। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য 2 দেশের প্রতিনিধিরা আগামীকাল রোববার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় 2 দেশের মধ্যে আলোচনা, তবে তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ধারণা করা হচ্ছে 2য় দফার বৈঠকেই কোনো সমঝোতায় পৌঁছাতে পারে ইরান যুক্তরাষ্ট্র। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে এবার পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র আর ইরান। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাহায্য নিয়েই ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা থেকে নিউক্লিয়ার ডাস্ট সরিয়ে নেওয়া হবে বলে দাবি করেন তিনি। তবে সরাসরি এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাদের কাছে দেশের মাটির মতোই গুরুত্ব বহন করে এই উপাদান। ইরানের সাথে যখন 2য় দফায় মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে চলছে তোড়জোড়, তখন আবারও পরমাণু ইস্যুতে বিবাদ তুঙ্গে তেহরান ওয়াশিংটনের মধ্যে। এবার ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সহ পরমাণু কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অ্যারিজোনার এক সমাবেশে তিনি দাবি করেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে।
আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলব। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই পারমাণবিক অবশিষ্ট অংশগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এই ইস্যুকে রেডলাইন আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করছে না তারা। আমি আপনাদের নিশ্চিত করছি, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করা হবে না। ইরানের মাটি যেমন আমাদের কাছে পবিত্র, তেমনি এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইউরেনিয়াম হস্তান্তরের বিনিময়ে ইরানের জব্দকৃত 20 মিলিয়ন অর্থ মুক্ত করে দেবে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি নাকচ করে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরান ইউরেনিয়ামের মজুদ ছাড়লেও এ বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়াবে না ওয়াশিংটন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সাময়িক যুদ্ধবিরতির মাঝেও তুঙ্গে রয়েছে ইসরায়েল লেবানন উত্তেজনার পারদ। হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত লেবাননে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আর অন্যদিকে অন্য কারো যুদ্ধের অংশ হবে না লেবানন, এমন বার্তা দিয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। স্থায়ী একটি যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে লিটানি নদীর ওপরের এই সেতুটি, অচল অন্যান্য সীমান্তবর্তী ক্রসিংও। তাই ক্ষতিগ্রস্ত এই সেতুটি দিয়েই নিজ ঠিকানায় ফিরছেন যুদ্ধবিরতির খবরে উল্লাসিত লেবানিজরা। প্রায় 6 সপ্তাহের পাল্টাপাল্টি সংঘাতের পর বৃহস্পতিবার এলো 10 দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। কিন্তু এরপরও কমছে না ইসরায়েল ও লেবাননের মধ্যকার উত্তেজনা। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে বদ্ধপরিকর ইসরায়েল। দক্ষিণের সীমান্তবর্তী সংকীর্ণ অঞ্চলগুলোয় অব্যাহত থাকবে হিজবুল্লাহ নির্মূল অভিযান। বিবৃতিতে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। হিজবুল্লাহকে সামরিক বা রাজনৈতিকভাবে নিরস্ত্র করাই আমাদের লক্ষ্য ছিল এবং সেটাই থাকবে। এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যেসব এলাকা দখল করে সন্ত্রাসী মুক্ত করা হয়েছে সেগুলো আইডিএফ এর নিয়ন্ত্রণেই থাকবে। সীমান্ত রেখা বরাবর পূর্বের হেরমন এলাকা পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সংকীর্ণ নিরাপত্তা অঞ্চল হিসেবে থাকবে, যার মাঝে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো অন্তর্ভুক্ত। এদিকে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সরাসরি নাম উল্লেখ না করে ইরান ও হিজবুল্লাহর প্রতি কড়া মন্তব্য করেন তিনি। বলেন, ইরানের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে লেবাননকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে নিয়ে গেছে হিজবুল্লাহ, যা থেকে বেরিয়ে আসতে একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে কাজ করবে লেবানন সরকার। সাময়িক যুদ্ধবিরতিতে কার্যকর ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি। লেবাননের জনগণ কারো হাতের পুতুল নয়। এই ভূখণ্ড অন্য কারোর যুদ্ধের ময়দান নয়, ভবিষ্যতেও কখনো হবে না। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিব আমরা। লেবাননের জনগণের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হতে হবে আমাদের। এটি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সিদ্ধান্ত এবং আমি এর পূর্ণ দায়ভার নিতেও প্রস্তুত। অন্যদিকে লেবাননে হামলা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে একটি বার্তা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে জানান, লেবাননের উপর আর হামলা চালাবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তার পর একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে চাপ আরও বেড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার বিরোধিতা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবার ভারতের বিরোধী দলগুলোর নজিরবিহীন ঐক্যের কাছে হার মানতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে 2 দিনের বিতর্ক শেষে খারিজ হয়েছে বিজেপির নারী আসন সংরক্ষণ বিষয়ক সংবিধান সংশোধনী বিল, আর বাতিল হয়ে গেছে এর সাথে সংশ্লিষ্ট আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিতর্কিত যে বিলটি ছিল সেটিও। নানা ইস্যুতে এবার মতপার্থক্য দেখা গেলেও ভারতের সব বিরোধী দল এবার একজোট হয়ে বিলের বিপক্ষে অবস্থান নেয়। গেল এক যুগে এটিকেই মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছে গণমাধ্যমগুলো। একাধিক বিতর্কিত বিল নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের রাজনীতি। লোকসভার বিশেষ অধিবেশনে টানা 2 দিনের বিতর্ক শেষে পাশ হয়নি নারীদের জন্য 33% আসন সংরক্ষণের বিল। সংবিধানের 131তম সংশোধনী বিলটির পাশাপাশি বাতিল হয়েছে সীমান্ত পুনর্বিন্যাসের ডিলিমিটেশন ও কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিলও।
2023 সালে একবার সর্বসম্মতিক্রমে নারীদের জন্য আসন সংরক্ষণের বিল পাশ হয়েছিল, যাতে বলা হয়েছিল পরবর্তী আদমশুমারির উপর ভিত্তি করে আসন বরাদ্দ হবে। তবে 2029 সালে নির্বাচনের আগেই কার্যকর করার লক্ষ্যে বিলে সংশোধনী এনে নতুন করে উত্থাপন করে বিজেপি সরকার। সংরক্ষিত 33% আসন বরাদ্দের জন্য লোকসভার মোট সিট 543 থেকে বাড়িয়ে 850 করতে জুড়ে দেওয়া হয় আসন পুনর্বিন্যাসের ডিলিমিটেশন বিলও। বিরোধীদের অভিযোগ, নারী আসন সংরক্ষণ বিল সামনে রেখে পেছনের দরজা দিয়ে ক্ষমতা ধরে রাখার নীল নকশা সাজিয়েছে সরকার। বিজেপি নিয়ন্ত্রিত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জনবহুল রাজ্যগুলোর আসন ছোট রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে, এই অভিযোগে বিলের তীব্র বিরোধিতা করেন তারা। মতবিরোধের কারণে ভারতের বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার নজির তেমন নেই। এই সুযোগে গত 12 বছরে বিজেপি উত্থাপিত গুরুত্বপূর্ণ কোনো বিল ব্যর্থ হয়নি। তবে এবার একজোট হয়ে মোদী সরকারকে আটকে দিল বিরোধীরা। প্রস্তাবে 528 এমপি ভোট দিয়েছেন, যার মধ্যে পক্ষে অবস্থান 298 জনের, আর বিলের বিরুদ্ধে ভোট পড়েছে 230। সংবিধান সংশোধনে প্রয়োজন 2/3 সমর্থন, অর্থাৎ 352 ভোট। বেশ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণা ফেলেই দিল্লি গিয়ে ভোট দিয়েছেন বিরোধী এমপিরা। পার্লামেন্টে নারী সংরক্ষণ বিলকে সীমানা নির্ধারণের সাথে যুক্ত করা হয়েছে। আমরা কখনোই এর সাথে আপোষ করব না। আমার মতে এটি আমাদের দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য একটি বড় বিজয়। বিল ব্যর্থ হওয়ায় বিরোধীদের তুলোধুনো করছেন সরকারপন্থীরা। আনা হচ্ছে নারীদের অবজ্ঞা করার অভিযোগ। দেশের নারীরা আজ দেখলেন কিভাবে ইন্ডিয়া জোট ও কংগ্রেস নারী সংরক্ষণ বিলটিকে পরাজিত করেছে। আগামী দিনে এর জন্য তাদের মূল্য দিতে হবে। ভারতের সবশেষ আসন বন্টন হয়েছে 1971 সালের আদমশুমারির উপর ভিত্তি করে। গত 5 দশকে জনসংখ্যার বিস্ফোরণ হওয়ায় দেশটিতে নতুন করে আসন বিন্যাস প্রয়োজন বলে দাবি বিজেপি সরকারের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।